আমরা এবিটিএ 2022-2023 বাংলার 9 পৃষ্ঠার বাংলার প্রশ্নগুলো করতে শুরু করেছিলাম। তো আজকের আমরা 11 দাগের 6 থেকে 8 পর্যন্ত যে কয়টি প্রশ্নের উত্তর আছে, তো সেই কয়টি প্রশ্নের উত্তর আমরা দেখব। তো 6-এর 1-এ আছে, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জনককে কোন ঘটনার প্রেক্ষিতে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল? এই ধরনের পেনের জন্মের পূর্বে আর কত রকমের পেন ছিল? 6-2 হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার বাধাগুলি উল্লেখ করো, আর এই বাধা অপসারণের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে কি ব্যবস্থা নিয়েছিল? তো 6 দাগের উত্তরটা, ফাউন্টেন পেনের জনক হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। দ্বিতীয় অংশ যেটা, কোন ঘটনার প্রেক্ষিতে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল? লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এটি বিহিত করতে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। 3 নম্বর অংশ যেটা আছে, যে এই ধরনের পেনের জন্মের পূর্বে আর কত রকমের পেন ছিল? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ নানা ধরনের কলমের কথা লিখেছেন। একসময় কলম তৈরি হতো সরু বাঁশের কঞ্চি কেটে। তারও বহুকাল আগে, যীশুখ্রিস্টের জন্মের আগে, হাড়, নলখাগড়া প্রভৃতি দিয়ে কলম বানানো হতো। তারপর এলো স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা দিয়ে তৈরি কলম। এছাড়া চীনারা চিরকালই তুলিতে লেখে। আমাদের এখানে খাগের কলম দেখা যায় শুধু সরস্বতী পূজার সময়। ব্রিটিশ আমলে পাখির পালকের কলমে চল ছিল, যাকে কুইল বলা হতো। 6-2 বলেছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে। তো বলেছে, বাধাগুলো উল্লেখ করো। প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে বেশ কয়েকটি অসুবিধার কথা বলেছেন। তো বাধা মানেই অসুবিধা। এক হচ্ছে পারিভাষিক শব্দ। প্রথমেই যে সমস্যার কথা বলা হয়েছে তা হলো পারিভাষিক শব্দের অভাব। লেখক জানিয়েছেন, এক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা সত্ত্বেও এই সমস্যার সমাধান সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান। দ্বিতীয় সমস্যা, পাশ্চাত্য জনসাধারণের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান খুব কম। বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলির সঙ্গে পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক লেখা বোঝা কঠিন। বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে এই সমস্যা অনেকটাই মিটে যাবে। 3 নম্বর হচ্ছে রচনা পদ্ধতি অনুসরণ। তৃতীয় সমস্যা, বিজ্ঞান রচনার জন্য যে রচনা পদ্ধতির দরকার তা এখনও আমাদের লেখকরা রপ্ত করতে পারেননি। বহু ক্ষেত্রেই লেখার ভাষায় আড়ষ্টতা থাকে এবং তাই ইংরাজি ভাষার আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। ফলে রচনাটি উৎকট হয়ে যায়। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য বাংলা ভাষার প্রকৃতি অনুযায়ী লেখার পদ্ধতি আয়ত্ত করতে হবে। আর চতুর্থ হচ্ছে অল্পবিদ্যা। চতুর্থ সমস্যাটি হলো লেখকের অল্পবিদ্যার সমস্যা। লেখক বিজ্ঞান কম জানলে তাঁর রচনায় থাকা ভুল তথ্য বা অস্পষ্ট তথ্য সাধারণ পাঠকের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর যেটা এর দ্বিতীয় অংশ ছিল, যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে কি ব্যবস্থা নিয়েছিল? 1936 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। 7-এর দাগের প্রশ্নগুলো দেখব। 7-এর দাগের 1 হচ্ছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না। বাংলা দুর্দিন কেন, আর এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? আর 7-এর 2 হচ্ছে, দুর্দিন না সুদিন, বক্তাকে দুর্দিন এবং সুদিনের পরিচয় দাও। শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লা উল্লেখিত মন্তব্যটি সিপাহসালার মির্জাফর এবং তার অনুগামীদের উদ্দেশ্যে করেছেন। দুর্দিনের পরিচয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশই তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। তাদের সঙ্গে যুদ্ধে কলকাতা জয় করতে পারলেও নবাবের প্রচুর লোকবল এবং অর্থবল উভয় শক্তির ক্ষয় হয়েছে। এরপরে ইংরেজেরা কাশিমবাজার অভিমুখে সৈন্য পাঠিয়েছে। নবাবের মিত্রপক্ষ ফরাসিদের কাছ থেকে চন্দননগরের দখল নিয়েছে। শুধু তাই নয়, ক্রমাগত নবাব বিরোধী ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়ে চলেছে। ওয়াটসন এবং ওয়াটসের যে দুটি চিঠি নবাব সর্বসমক্ষে আনেন, তাতে এই ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ ছিল। সভাসদ এবং দেশীয় অভিজাতরা যে নবাব বিরোধী ছিলেন এবং তাদের সঙ্গেও ইংরেজরা সমঝোতা করেছিল, সে কথা এই চিঠি দুটিতে ছিল। এর সাথে উল্লেখ ছিল ঘসেটি বেগমের নবাব বিরোধিতা। এইভাবে ভিতরে এবং বাইরে নবাব বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন। এই সংকটজনক পরিস্থিতিকে নবাব দুর্দিন বলেছেন। তবে একে সিরাজ ব্যক্তিগত দুর্দিন না বলে বাংলার দুর্দিন বলেছেন, কারণ তার পরাজয় বা বিপর্যয়ের অর্থ হচ্ছে বাংলার স্বাধীনতার অবসান।
বক্তার মানসিকতা প্রাককথন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। কলকাতা এবং কাশিমবাজারে তাদের দুর্গ নির্মাণ অব্যাহত। এর মধ্যে সিরাজের বিরুদ্ধে স্বয়ং মির্জাফর এবং ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সৌহার্দ্য স্থাপন। বিচক্ষণ সিরাজ বুঝেছেন এই পরিস্থিতিতে নিজেকে সংযত রেখে সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিতে হবে। তাই মির্জাফর এবং তার অনুগামীদের যাবতীয় অভিযোগ নিজে মাথা পেতে নিয়ে তিনি সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী হয়েছেন। দেশপ্রেম। নিজের অপরাধ স্বীকার করে নিয়ে মির্জাফরকে বাংলার ঘোর দুর্দিনে সঙ্গ ত্যাগ না করার আবেদন জানিয়েছেন। এই উক্তির মধ্যে সিরাজের বিনয়ী স্বভাবের পরিচয় পাওয়া গেলেও তার আড়ালে বড় হয়ে উঠেছে তার দেশপ্রেমিক স্বভাব। শুধু বাংলার স্বাধীনতা রক্ষার জন্য সিরাজ শত্রুর কাছেও মাথা নত করতে প্রস্তুত ছিলেন। 7-2 বলেছে, দুর্দিন না সুদিন, বক্তাকে দুর্দিন এবং সুদিনের পরিচয় দাও। সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হলেন নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা এবং নবাব সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগম। আচ্ছা, দ্বিতীয় অংশে যেটা দুর্দিন না সুদিন, আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিংহাসনে বসেন তার প্রিয় দৌহিত্র সিরাজদৌল্লা, কিন্তু তার নিঃসত্তা জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম চেয়েছিলেন যে তার এক বোনের পালিত পুত্র শওকত জংকে সিংহাসনে বসাতে। তা না হওয়ায় তিনি সিরাজদৌল্লার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েন এবং মির্জাফর, জগৎ শেঠ প্রমুখের সঙ্গে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজদৌল্লা বুঝতে পারেন যে ঐশ্বর্যের দম্ভ ঘসেটি বেগমকে এতখানি উদ্ধত করেছে। তিনি ঘসেটির মতিঝিল প্রাসাদ অধিকার করে নেন এবং তাকে সসম্মানে নিজের প্রাসাদে স্থান দেন। কিন্তু ঘসেটি সেই সম্মানের মর্যাদা রাখেনি। তিনি মনে প্রাণে চেয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ দ্বারা কাশিমবাজার আক্রমণ। তাই ব্রিটিশ বাহিনীর মুর্শিদাবাদ আক্রমণ সিরাজের চোখে দুর্দিন হলেও ঘসেটির কাছে তা ছিল সুদিন, কেননা ইংরেজ বাহিনীর দ্বারা সিরাজের ধ্বংসই তার একমাত্র কাম্য ছিল। 8 দাগে কোনি থেকে দিয়েছে সহায়ক পাঠ। কোনি থেকে। কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশের যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতী চরিত্র আলোচনা করো। 8-2 বারুণী কি? এই দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য উপন্যাসে অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। আর 8-3 হচ্ছে কোনির সংগ্রাম শুধু জলে নয়, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে আলোচনা করো। তো কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র মতিনন্দী রচিত কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র। পরিশ্রমী এবং কর্মপটু লীলাবতীর পরিশ্রমেই তাদের সংসার চলত। সিনহা টেলারিং যখন লোকসানের মুখে, সেই সময় লীলাবতী নিজের গয়না বন্ধক রেখে নতুন ধরনের কাজ শুরু করেন। এই সময় তিনি দোকানের নাম পাল্টে প্রজাপতি রেখে অসম্ভব পরিশ্রম এবং কর্মতৎপরতার মাধ্যমে 4 বছরের মধ্যেই প্রজাপতির উন্নতি ঘটান। তীক্ষ্ণ বুদ্ধি, বাস্তববোধ। বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েও তিনি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে 2 জন মহিলা কর্মচারীকে দোকানে রেখে শুধু মেয়ে এবং শিশুদের পোশাক তৈরি শুরু করেন। তার নেতৃত্বেই ব্যবসা ক্রমশ বড় হয়ে ওঠে এবং আরও বড় স্থানের প্রয়োজন হয়ে পড়ে। যোগ্য সহধর্মিণী, গম্ভীর স্বভাবের হলেও লীলাবতী স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। স্বামীর সাঁতার প্রীতির কথা জানতেন বলেই সাংসারিক সমস্ত কাজ নিজেই করতেন। স্বামীর প্রতি শ্রদ্ধা থেকে তিনি কোনির সাঁতার দেখতে হাজির হয়েছিলেন। সাফল্যের জন্য কোনিকে ফ্রক করে দেবেন বলেছেন। শুধু তাই নয়, ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কে শাড়ি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনাগুলিতে গম্ভীর স্বভাবের আড়ালে কোথাও যেন মাতৃত্ব উঁকি দিয়ে গেছে লীলাবতীর মধ্যে। আর শেষের কথা, স্বল্প পরিসরেও তার কর্মপ্রাণা, সংসারী এবং পরোক্ষ স্বামী অনুরাগী চরিত্রটি উপন্যাসে ধরা পড়েছে। 8-2 বারুণী কি? বারুণী উৎসব। বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক মতিনন্দীর কোনি উপন্যাস থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। বারুণী হচ্ছে শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে স্নানাদি পালনীয় পর্ব বিশেষ। বর্তমানে এটি লৌকিক উৎসবের মর্যাদা পেয়েছে। বারুণী উৎসবে মূলত জলদেবতার পূজা করা হয়, তাই এদিন জলাশয়ে প্রচুর জনসমাগম হয়। এই সময় ধর্মপ্রাণ মানুষ গঙ্গা নদীতে আম নিবেদন করেন। এদিন গঙ্গায় স্নান করলে নাকি শত শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। গঙ্গা ঘাটের পরিচয়। পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে আগত পুণ্যার্থীরা গঙ্গায় ফুল, বেলপাতার সঙ্গে কাঁচা আম দেয়। সেই আম তুলে বাজারে কম দামে বিক্রির লোভে ছোট ছোট দলে ছেলেমেয়েরা ঘাটে ভিড় করে আসে।
ছেলের দল কেউ গঙ্গা জলে গঙ্গা জলে দাঁড়িয়ে, কেউ বা জলে ভেসে রয়েছে একটু দূরে। একটা আম জলে পড়লেই তাদের মধ্যে হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে যায়। আম পেলেই পকেটে ঢুকিয়ে রাখে, আর পকেট ভরে এলে ঘাটের কোথাও রেখে আসে। ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদামাখা পায়ে স্নান সেরে ফেরা লোকেদের মুখে ছিল বিরক্তির ছাপ। স্নান সেরে ফেরার পথে অনেকে যাচ্ছিল ঘাটের মাথায় বসে থাকা বামুনদের কাছে। এই বামুনরা সকলের জামা কাপড় জমা রাখে, সর্ষের তেল বা নারকেল তেল দেয়, আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণা নিয়ে কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। এছাড়া গঙ্গার ধারে ছিল নানা রকম জিনিসের দোকান, ছোট ছোট একাধিক মন্দির। বারুনির দিন বলেই হয়তো গঙ্গার পাড়ে ভিখিরিদের আনাগোনা ছিল বেশি। এই গঙ্গারই ধারে 3.5 মণ ওজনের বিশালাকার বিষ্ণুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের ওপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা 50-55 বছরের ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণকে দেখে হাসছিলেন। মালিশওয়ালাকে তানপুরা, তবলা, সারেগামা ইত্যাদি বিভিন্ন ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্ণুচরণ ধর। এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণ ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজে নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গভঙ্গি করে যখন ক্ষিতীশ সিংহ মজা করতে শুরু করেন, তখন বিষ্ণুচরণ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। 8-3 দাগের যে প্রশ্ন, কণিকে নিয়ে ক্ষিতীশ বাবু নতুন করে নিজেকে প্রমাণ করার স্বপ্ন দেখছেন। কঠোর শ্রমসাধ্য ট্রেনিংয়ে বেঁধেছেন কণিকে। কণিও কোনোদিন কামাই করে না। এই রকম পরিস্থিতিতে হঠাৎ করে কণি ট্রেনিংয়ে আসা বন্ধ করে দেয়। ক্ষিতীশ সিংহ দুশ্চিন্তায় একদিন কণির খোঁজে তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তাদের দারিদ্রতা এবং বঞ্চনার পরিচয় পান। দারিদ্রতা: কণি ওরফে কনকচাপা পাল অতি দারিদ্র্যপীড়িত সংসারের মেয়ে। তাদের পরিবারের একমাত্র রোজগেরে বড় ভাই কমল মুখে রক্ত উঠে মারা গেছে। তাই কণির সামনে আজ লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া নয়, প্রধান চিন্তা খাদ্য। এক কঠোর পরিস্থিতির সম্মুখীন কণি এবং তার পরিবার। সহমর্মিতাই বাস্তবতা উপলব্ধি করে আশঙ্কায় কেঁপে ওঠেন ক্ষিতীশবাবু। যে সাধনা নিয়ে তিনি কণিকে তৈরি করেছিলেন, সহসা তা বাধাপ্রাপ্ত হয়। দাদার মৃত্যুর পর কিভাবে এই মেয়েটি সাঁতার শিখবে তা ভেবে পান না ক্ষিতীশবাবু। খুব ক্লান্ত এবং খুব অসম্ভব শান্ত গলায় ক্ষিতীশবাবুকে কণি বলেছিল, এবার থেকে হয়তো তাদের খাওয়া জুটবে না। কণির জীবন সংগ্রাম। কণি যেন ছিল বঞ্চনার আর এক নাম। ক্ষিতীশ কণিকে সাঁতার শেখানোর জন্য জুপিটার ক্লাবে নিয়ে গেলে ক্ষিতীশের বিরুদ্ধে হরিচরণ, ধীরেন ঘোষ, বিনোদ ভর ষড়যন্ত্র করে ক্ষিতীশের ছাত্রী কণিকে ভর্তি নেয়নি। এমনকি জুপিটার সুইমিং ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কণির প্রবেশাধিকার গৃহীত হয়নি। কিন্তু অ্যাপোলোর অংশের জলে সাঁতার প্রতিযোগিতার বাইরে থেকেও অমিয়াকে হারিয়ে দেয় কণি। মাদ্রাজের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে দল নির্বাচনের সময়ও কণিকে প্রায় বাদ দেওয়া হচ্ছিল। ভাগ্যক্রমে বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দুর উদ্যোগেই বাধ্য হয়ে হরিচরণ দলে নেয়। কিন্তু মাদ্রাজে নানান বাধার সম্মুখীন হতে হয়। অমিয়া, বেলা প্রমুখেরা কণুকে চোর বদনাম দেয়, ওকে বিনা দোষে চড় মারে। অবশেষে ভাগ্যের কারণে কণিকে দলে স্থান দিতে হয় এবং শেষে সারা দেশের সেরা সাঁতারুকে পরাজিত করে বাংলার হাতে ট্রফি এনে দেয় কণি। তো এই ছিল আমাদের আজকের টেস্ট পেপারের 6 থেকে 8 দাগের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। বাকি 9 এবং 10-এ, 9-তে আছে চলিত গদ্যে বঙ্গানুবাদ, আর 10-এ আছে একটা সংলাপ আর একটা হচ্ছে প্রতিবেদন রচনা। ওই 3টে দিয়ে দেবো। তো ভালো লাগলে একটু লাইক করবে, একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।